নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, শ্রীবিলাসের দুর্বুদ্ধি। শ্রীবিলাসবাবুর বিবাহিত জীবন সুখের ছিল কি দুঃখের ছিল, তাহা তিনি ঠিক বুঝিতে পারিতেন না। তাহার স্ত্রী সরোজবাসিনী যে তাহাকে যথেষ্ট ভালোবাসেন, তাহার পরিচয় শ্রীবিলাস শত সহস্রবার পাইয়াছেন। কিন্তু এই ভালোবাসার মধুর রাশির মধ্যে মাঝে মাঝে মধুমক্ষিকার হুলের দংশন জ্বালা অনুভব করিয়া তিনি অস্থির হইয়া পড়িতেন। আসল কথাটা এই যে তাহার স্ত্রীটি কিছু মুখরা ছিল, আর শ্রীবিলাসও বোধহয় একটু অযথা পরিমাণে অভিমানী ছিলেন। তাই মাঝে মাঝে তাহাদের দাম্পত্য জীবনের ঐক্য তান বাদনের সুর সহসা কাটিয়া গিয়া আগাগোড়া খাপছাড়া হইয়া যাইত। পূর্বের কথা এই, শ্রীবিলাসের শ্বশুর হরিগোপাল বাবু লখনৌয়ের সেই প্রসিদ্ধ হরিগোপাল বাবু। ও অঞ্চলের লোক কেনা তাহার নাম শুনিয়াছে, এবং ধনী হোক দরিদ্র হোক, পরিচিত হোক অপরিচিত হোক, কোন ভ্রমণকারী বাঙালি তাহার বাড়িতে অন্তত একটিবারও পাত পারে নাই। তিনি বাসায় রাখিয়া খাওয়াইয়া পড়াইয়া কত লোকের যে চাকরি করিয়া দিয়াছেন, তাহার কি সংখ্যা আছে? আহা, অধিককার গরিব লোকে আজও তাহার নাম করিয়া কাঁদিয়া মরে। সে কথা যাউক, তাহাদের মেয়ের বিবাহ দেওয়া বড়ই কঠিন ব্যাপার ছিল। সারা বাংলাদেশে 2-3খানি মাত্র গ্রামে তাহাদের ফেরতা ঘর, অর্থাৎ যাহাদের সঙ্গে বিবাহ দেওয়া চলে, ছিল। পাত্র জুটানোই মুশকিল ছিল, কিন্তু যদি পাত্র বা জুটিল, তবে হয় সে একটি হস্তিমূর্খ, না তো একেবারে নিঃস্ব। একবার তিনি পূজার সময় সপরিবারে কাশীতে আসিয়াছিলেন। সেই সময় পিতৃমাতৃহীন 10 বৎসর বয়স্ক শ্রীবিলাস তাহার আশ্রমে আসিয়া পড়িল। তাহাকে স্বজাতীয় এবং স্বঘরে দেখিয়া হরিগোপাল বাবু আগ্রহের সহিত কুড়াইয়া লইলেন এবং লখনৌয়ে লইয়া গিয়া বিদ্যালয়ে ভর্তি করিয়া দিলেন। ছেলেটির সৎ স্বভাব ও বুদ্ধিমত্তা দেখিয়া তখন হইতেই তাহাকে স্বীয় ভাবী জামাতা বলিয়া স্থির করিয়া রাখিলেন। সেইভাবেই লালন পালন এবং শিক্ষার বন্দোবস্ত করিলেন। 18 বৎসর বয়সে শ্রীবিলাস প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইল। তখন কন্যার বয়ক্রম 12 বৎসর হইয়াছে দেখিয়া হরিগোপাল বাবু 2 জনকে প্রজাপতির নির্বন্ধে বাঁধিয়া দিলেন। এই শুভ ঘটনার পর তিনি 1 বৎসর মাত্র জীবিত ছিলেন। শ্রীবিলাস তখন এফে পড়িতেছে। হঠাৎ তাহার শ্বশুরমশায়ের বসন্ত রোগে মৃত্যু হইল। এই আকস্মিক দৈব দুর্ঘটনায় শ্রীবিলাসের পড়া বন্ধ হইল। শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন হইলে তাহার শ্বশুর ঠাকুরানী বলিলেন, চলো বাছা, আমরা দেশে গিয়ে থাকি। এই জমপুরি লখনৌ শহরে আমি আর একদিনও টিকিতে পারিব না। তাহাই হইল। লখনৌয়ে ত্রিতল বাড়িটা এক প্রকার সিকি মূল্যেই বিক্রিত হইল। জিনিসপত্র কতক বিক্রিত, কতক বিতরিত এবং অবশিষ্ট গোলমালে অপহৃত হইল। দিন 15-20 মধ্যে সমস্ত পরিষ্কার। তখন সেই পরিবার চক্ষের জল ফেলিতে ফেলিতে বঙ্গদেশাভিমুখে যাত্রা করিলেন। শ্রীবিলাসের স্ত্রী হরিগোপাল বাবুর সর্বকনিষ্ঠা কন্যা ছিলেন। সরোজবাসিনীর 8 ভগ্নী ও একটি ভ্রাতা ছিল। ভগ্নী 2টি নিজ নিজ শ্বশুরালয়ে ছিল। ভ্রাতাটির নাম সতীশ, 7-8 বৎসর বয়স। সুতরাং শ্রীবিলাসী এখন এ পরিবারের অভিভাবক। দেশে বাস করিতে লাগিলেন। বৎসরখানেক ধরিয়া চতুর্দিক হইতে আত্মীয় কুটুম্বগণ একে একে আসিয়া বিগত দুর্ঘটনার জন্য সমবেদনা জানাইয়া গেলেন। সকলেই গৃহিণীকে কহিলেন, জামাইটিকে বসাইয়া রাখা ভালো হইতেছে না, ইহাকে কলিকাতার কলেজে পাঠাইয়া দাও। ঈশ্বরের ইচ্ছায় তোমাদের তো কোনো বিষয়ের অভাব নাই। বিধবা এই পরামর্শ যুক্তিসঙ্গত বিবেচনা করিলেন। শ্রীবিলাস কলিকাতায় গিয়া FA BA এবং 2 বার অনুত্তীর্ণ হইবার পর আইন পরীক্ষাতেও উত্তীর্ণ হইলেন। এইরূপ 7-8 বৎসর অতীত হইল। শ্রীবিলাসের এখন 27-28 বৎসর হইয়াছে,
কিন্তু এ পর্যন্ত সন্তানাদি কিছুই হয় নাই। স্বামীর উপর সরোজবাসিনীর আরও অসন্তোষের কারণ ছিল যে তাহার এতখানি বয়স হইল, তথাপি তিনি সিকি পয়সাও উপার্জন করিতে সক্ষম হইলেন না। এই সকল কারণে শ্রীবিলাস স্ত্রীর নিকট কিছু অপ্রতিভ হয়ে থাকতেন। এই সময় তাহার আইন পরীক্ষার শেষ ফল বাহির হইল। এখন হইতে নিজেকে আর নিতান্ত অপদার্থ জীব বলিয়া মনে হইত না। সরোজবাসিনী তাহার অকৃতত্ব সম্বন্ধে কোনো কথা বলিলে আর মৌনভাব সহ্য না করিয়া একটু বিদ্রূপের হাসি হাসিতেন। বলা বাহুল্য, ইহাতে সরোজবাসিনী সর্বাঙ্গটা জ্বলিয়া যাইত। এইরূপে আরও কয়েক মাস কাটিল। বঙ্গদেশের দূষিত জলবায়ুর প্রভাবে এবং বিশ্ববিদ্যালয়রূপ স্টিম হ্যামারের সুদীর্ঘ কালব্যাপী ক্রিয়ায় শ্রীবিলাসের স্বাস্থ্যভঙ্গ হইয়াছিল। তাই তিনি পরামর্শ করিলেন পাটনায় গিয়া ওকালতির ব্যবসা করিবেন। শ্বশ্রু বলিলেন, সেই ভালো, তুমিও সেখানে ওকালতি করো আর সতীশও স্কুলে পড়ুক। শুভ দিনে দুইজনে পাটনা যাত্রা করিলেন। পাটনার আদালত ইত্যাদি বাঁকিপুরে, সেইখানে বাসা করা হইল। 2 বৎসর অতীত হইয়াছে। শ্রীবিলাস এখনো ভালো পসার জমাইতে পারে নাই। কোনো মাসের আয়ে বাসা খরচটার সংকুলান হয়, কোনো মাসে তাহাও হয় না। প্রথমে উকিলি পাশ করিয়া শ্রীবিলাসের মনে যে আত্মমর্যাদার উন্নত ভাব উপস্থিত হইয়াছিল, তাহা এখন সম্পূর্ণরূপে তিরোহিত। সরোজবাসিনী আসিয়াছেন, সতীশ স্কুলে পড়িতেছে, শাশুড়ি ঠাকুরানী এ পর্যন্ত বরাবর শ্রীবিলাসকে টাকা জোগাইয়া আসিয়াছেন। কিন্তু এখন ভারী অসন্তোষের ভাব। তিনি দেশে প্রায়ই আত্মীয় প্রতিবেশীদের কাছে স্বীয় মৃত স্বামীর দোষ দিয়া বলিতেন, দেখো দেখি, এমন জামাই করিয়া গেলেন যে তাহার টাকা জোগাইতে জোগাইতে আমাকে সর্বশান্ত হইয়া যাইতে হইল। খতাইয়া দেখো, যে টাকা খরচ হইয়াছে ইহার অর্ধেক টাকা বিবাহে ব্যয় করিলে একটা রাজা জামাই পাওয়া যাইতে পারিত। এত টাকা খরচ করিলাম, তবুও জামাইটি মানুষের মতো হইল না। ইদানিং শ্রীবিলাসও নিতান্ত অনিচ্ছার সহিত শাশুড়ির সাহায্য গ্রহণ করিতেছিলেন, কারণ গতির অন্যথা ছিল না। যখনকার যাহা, ঠিক সেই সময়ে মানুষের যদি তাহা হয় তবে আর কোনোই গোল থাকে না। কিন্তু 99% জনের অদৃষ্টে তাহা ঘটে না। একই তো শ্রীবিলাসের 30 বৎসর বয়স হইলেও সন্তান হইল না। হিন্দু, বিশেষত বাঙালির ঘরে ইহা একটা সামান্য দুর্ভাগ্যের কথা নহে। তাহার উপর উপার্জন আশানুরূপ তো নহেই, প্রয়োজনারূপও নহে। এই 2টি কারণে তাহার জীবনটা দুর্বহ বলিয়া মনে হইত। এ সমস্ত বেশ সহ্য হয় যদি পত্নী অনুকূলা হন। এমন কোনো সাংসারিক কষ্ট আছে যাহা দাম্পত্য প্রণয়ের স্নিগ্ধ মধুর স্পর্শে নিতান্ত লঘু হইয়া না যায়? কিন্তু শ্রীবিলাসের স্ত্রী প্রণয়বতী হইলেও এই 2টি ত্রুটি ক্ষমা করিতে প্রস্তুত ছিলেন না। সেদিন রবিবারের সন্ধ্যা, সকাল হইতে বৃষ্টি হইতেছিল। আমাদের উকিলবাবুর বৈঠকখানা ঘরে একটিও মক্কেল নামক সেই প্রিয়দর্শন জীব উপস্থিত ছিল না। শ্রীবিলাস এই বর্ষা প্রদোষে একাকী বসিয়া সুর করিয়া ঋতু সংহারের 2য় স্বর্গ পড়িতেছিলেন। ক্রমে সেই স্থানে আসিলেন। শ্রুতা ধ্বনিং জলমুচাং তরিতং প্রদোষে শয্যাগৃহং গুরুগৃহং প্রবিশন্তি নার্য। এই স্থানটি পড়িয়া তাহার মনে দাম্পত্যভাব অত্যন্ত ঘনীভূত হইয়া আসিল। তিনি পুস্তক বন্ধ করিয়া উপন্যাস লোকবাসী নবপ্রণয়ীর ন্যায় ধীর মন্থর গতিতে অন্তঃপুর অভিমুখে চলিলেন। শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন সেখানে স্ত্রী নাই। দাসী জানাইল ঠাকুর পলাইয়া গিয়াছে, সেই জন্য মাঝি স্বয়ং রন্ধনশালায় উপস্থিত আছেন। ইহা শুনিয়া শ্রীবিলাস বাহিরে ফিরিয়া যাইবার উপক্রম করিতেছিলেন। এমন সময় সরোজবাসিনী প্রবেশ করিলেন। আজ অকস্মাৎ ব্রাহ্মণ ঠাকুরের তিরোভাবে সরোজা যে অন্নপূর্ণা পদাভিষিক্তা হইয়াছেন, ইহা তিনি
এই মর্মে একটা পরিহাস করিলেন, কিন্তু সরোজবাসিনী মুখমণ্ডলে একটা ঘৃণার ভাব প্রকাশ করিয়া মুখ ফিরাইলেন। শ্রীবিলাস নাকি এই সরোজার সহিত অনেক দিন হইতে ঘর করিতেছেন, এই কারণে তিনি এরূপ আচরণে কিছুমাত্র বিস্মিত হইলেন না। তখন কাব্যলব্ধ নায়কভাব বিস্মৃত হইয়া নিতান্ত সাধারণ সাংসারিক জনচিত প্রশ্ন করিলেন, আজ আবার বাবাজির কি হইল? সরোজবাসিনী নিরুত্তর। শ্রীবিলাস দাঁড়াইয়াছিলেন, পালঙ্কের উপর বসিয়া বলিতে লাগিলেন, আর পারাও যায় না, এমন করে 3 দিন অন্তর ঠাকুর পালালে। সরোজবাসিনী বাধা দিয়া বলিলেন, সস্তার ঠাকুর ওই রকমই হয়ে থাকে, 3 টাকার মাহিনায় কি আর ভালো ঠাকুর হয়? শ্রীবিলাস স্ত্রীর এই কয়টি সামান্য কথাতেই নিতান্ত আঘাতপ্রাপ্ত হইলেন। মনে হইল স্ত্রী এই উক্তিতে তাহার অকৃত্যত্বের প্রতি লক্ষ্য করিলেন। স্মরণ হইল সেই বাল্যকালে সরোজবাসিনীর পিতা কি শোচনীয় অবস্থা হইতে তাহাকে উদ্ধার করিয়াছেন। তিনি তো এক প্রকার পথের ভিক্ষুক হইতেই চলিয়াছিলেন। সরোজবাসিনী বাল্যকাল হইতেই শ্রীবিলাসকে স্বীয় পিতার অন্নদাস বলিয়াই জানিতেন। এখন সংস্কৃত মন্ত্র বলিয়া বিবাহ হইয়াছে বলিয়াই কি ঘৃণার ভাব তিরোহিত হইবে? তিনি নিঃসংশয়িতভাবে স্থির করিলেন, এই উক্তিতে তাহার প্লিবিয়ন অরিজিনের প্রতিও বক্র কটাক্ষপাত আছে, অর্থাৎ তাহার নজর ছোট, তাই তিনি 3 টাকার রসুয়ে বামন রাখিয়াছেন। কিন্তু শ্রীবিলাস এই কল্পিত অপমান সম্পূর্ণভাবে আত্মসম্বরণ করিতে সমর্থ হইলেন। ইহা তাহার বহুদিনের অভ্যাসের ফল। বলিলেন, আজ থাক, বাজার থেকে জলখাবার আনিয়ে নেওয়া যাবে, এখন তুমি বসো। সরোজবাসিনী যেমন দাঁড়াইয়াছিলেন তেমনই রহিলেন। শ্রীবিলাস কিঞ্চিত অপেক্ষা করিয়া শয্যা হইতে উঠিয়া সরোজার হস্ত ধারণ করিয়া সাদরে বলিলেন, চলো। সরোজবাসিনী একটা যন্ত্রণাসূচক উহু শব্দ করিয়া হাত টানিয়া লইলেন। শ্রীবিলাস সভয় দ্রুত জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? সরোজবাসিনী বলিলেন, হয়েছে আমার মাথা ও মুন্ডু। যেন মাথা ও মুন্ডু দুইটা সম্পূর্ণ বিভিন্ন পদার্থ। শ্রীবিলাস হাত টানিয়া দেখিলেন অনেকটা স্থান পুড়িয়া গিয়াছে, তাহাতে সাদা সাদা ঔষধ লেপিত রহিয়াছে দেখিয়া মনে বড় দুঃখ হইল। বলিলেন, আহা, বড় কষ্ট হয়েছে তো, কেন তুমি রান্নাঘরে গেলে? ছি, এমন অসাবধান। বেশ চলিতেছিল এবং সম্ভবত নিরাপদে গোলমাল চুকিয়া যাইত, কিন্তু এই শেষের কথাটি সব মাটি করিয়া দিল। সরোজবাসিনী আহতা ফণিনীর মতো গর্জিয়া উঠিল। সে চিরকাল ধনী পিতামাতার আদরের মেয়ে ছিল, তাহাকে কখনো কোনো গৃহকার্য করিতে হয় নাই। রন্ধনাদি সম্বন্ধে তাহার একেবারেই কোনো অভিজ্ঞতা ছিল না। সুতরাং সরোজবাসিনী রন্ধনশালায় অসাবধান এ কথা তাহার পক্ষে কোনো দোষেরই নয়। তথাপি তাহার সহ্য হইল না যে স্বামী তাহাকে অসাবধান বলিয়া তিরস্কার করিবেন। সে ক্রোধ ও ক্রন্দনের মিশ্রিত স্বরে শ্রীবিলাসকে কতকগুলি চোখা চোখা বাক্যবান হানিয়া দিল। স্বামী মহাশয়ও নিতান্ত নীরব রহিলেন না। ফলকথা, সে রাত্রে শ্রীবিলাস বৈঠকখানা গৃহে শয়ন করিলেন। সেই বালক সতীশ অনেক জিদ করিয়া 2 জনকে কিছু খাওয়াইল, নহিলে অভুক্ত অবস্থাতেই উভয় রাত্রি কাটিত। রাত্রি কাটিল। প্রভাতে শ্রীবিলাস শাশুড়ি ঠাকুরানীর নিকট হইতে এক পত্র পাইলেন। তাহাতে লেখা ছিল, এক নিকট আত্মীয়ের বাটিতে বিবাহের নিমন্ত্রণ হইয়াছে, অতএব সরোজবাসিনীকে পাঠাইয়া দিলে ভালো হয়। শ্রীবিলাসের আর্থিক অবস্থার উল্লেখ করিয়া ইহাও লেখা ছিল যে যতদিন ভালোরূপ পসার না হয় ততদিন সপরিবারে কর্মস্থানে থাকিয়া অনর্থক খরচা বাড়াইবার প্রয়োজন কি? শ্রীবিলাস নিশ্চয়ই স্ত্রীকে পিত্রালয়ে পাঠাতেন,
যদি এ আর্থিক অসচ্ছলতার কথাটার উল্লেখ না থাকিত। ইহা তীরের মতো আসিয়া তাহার সম্প্রতি ক্ষতবিক্ষত আত্মাভিমানকে বিদ্ধ করিল। তিনি যথাসময়ে বালক সতীশের হাতে এই পত্রখানি স্ত্রীকে পাঠাইয়া দিলেন। সরোজবাসিনী বলিয়া পাঠাইলেন, আমি যাইব, সকল ব্যবস্থা করিয়া দিতে বল। শ্রীবিলাস ক্রুদ্ধ হইয়া উত্তর পাঠাইলেন, এখন কোনো মতেই যাওয়া হইতে পারে না। তাহার প্রত্যুত্তরে আর সরোজবাসিনী কোনো কথা বলিয়া পাঠাইলেন না, পরন্তু জননীর সেই পত্রখানি লইয়া যে অংশে শ্রীবিলাসের অর্থকষ্টের উল্লেখ ছিল সে অংশটি মোটা পেন কলম দিয়া লাল কালির দাগ করিয়া ফিরিয়া পাঠাইলেন। শ্রীবিলাস অন্যমনস্কভাবে সে পত্র লইয়া পকেটে ফেলিয়া রাখিলেন। তখন আর খুলিয়া দেখিলেন না। আহারাদি করিয়া কাছারি চলিয়া গেলেন। কাছারি হইতে প্রায় তাহাকে খালি পকেটে ফিরিতে হইত। সেদিন দৈবাৎ পকেটটা কিছু ভারী করিয়া ফিরিলেন। আসিয়া দেখিলেন পাখি উড়িয়া গিয়াছে। শুনিলেন 3টার প্যাসেঞ্জার গাড়িতে সতীশকে লইয়া মাঝি প্রস্থান করিয়াছেন। শ্রীবিলাসের একজন বৃদ্ধ প্রতিবেশী প্রায় তাহার বৈঠকখানায় আসিয়া তাম্রকূট সেবা করিতেন। তাহাকে তাহার বিশেষ অনিচ্ছা সত্ত্বেও শ্রীবিলাস ও পাড়ার অন্য সকলে ঠাকুরদাদা পদে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। ঠাকুরদাদার সংস্কৃতটা কিছু পড়া ছিল, ইংরেজিও অল্প জানিতেন। একালের লোকজন আচার ব্যবহার এ সকলের উপর তিনি হাড়ে চটা ছিলেন। তাহার একটা মস্ত বড় ঐতিহাসিক ভ্রম ছিল, তিনি বছর 30-35 ভুল করিয়া এ পর্যন্ত এই ভারতবর্ষটাকে কোম্পানির রাজ্য বলিয়াই উল্লেখ করিতেন। এই ঠাকুরদাদা মহাশয় শ্রীবিলাসের স্ত্রীর পলায়নের সংবাদ পাইবা মাত্র হেলিতে দুলিতে বৈঠকখানায় আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া তিনি অগ্নিশর্মা হইয়া উঠিলেন। বর্তমান সময়ে স্ত্রীলোকগণের এই প্রকার যথেচ্ছারিতার বিরুদ্ধে ওজস্বিনী ভাষায় বক্তৃতা আরম্ভ করিয়া দিলেন। 2-4টা শাস্ত্রবচন আওড়াইয়া প্রমাণ করিলেন, স্ত্রীলোকেরা এইরূপ প্রবলা ও উচ্ছৃঙ্খলা হইয়া উঠিলে সমাজের আর ভদ্রস্থতা নাই, এমনকি কলির শেষ অবস্থা ঘনাইয়া আসিয়াছে বুঝিতে হইবে। শ্রীবিলাসের তখন এই সমস্ত কথা নিরতিশয় যুক্তিসঙ্গত বলিয়া বোধ হইতে লাগিল। তিনি বলিলেন, আমার শাশুড়ি ঠাকুরানী এমন কিছু জিদ করিয়া লেখেন নাই যে পাঠাইতে হইবে, এমন কোনো বিশেষ প্রয়োজন ছিল না। এই দেখুন না পত্রখানা। বলিয়া পত্রখানা বাহির করিয়া বৃদ্ধের হস্তে দিলেন। পত্র খুলিবা মাত্র লাল কালির মোটা মোটা দাগ উভয়ের চক্ষে পড়িল। ঠাকুরদাদা বলিলেন, এ কালির দাগ কে দিলে? শ্রীবিলাসের বুঝিতে বাকি রহিল না দাগ কে দিয়াছে। ক্ষোভে অপমানে তাহার সর্বশরীর সর্পদষ্ট মনুষ্যের মতো ঝিমঝিম করিতে লাগিল। স্বরবদ্ধ হইয়া আসিল, চক্ষু দিয়া যেন আগুন বাহির হইতে লাগিল। তিনি আত্মগোপন করিবার জন্য বিপুল চেষ্টা করিলেন, কিন্তু পারিলেন না। ঠাকুরদাদা এতক্ষণ পত্রপাঠ করিতেছিলেন। পাঠ শেষ হইলে পুনর্বার জিজ্ঞাসা করিলেন, এ কালির দাগ কে দিয়েছে হে? শ্রীবিলাস প্রথমবারে কথা কহিতে পারেন নাই বলিয়া ঠাকুরদার প্রশ্নের উত্তর দেন নাই। এবার বলিলেন, যখন আমি পত্র খুলি তখন এ দাগ ছিল না, আমার স্ত্রী এ দাগ দিয়াছে, তাহাতে সন্দেহ নাই। বৃদ্ধ বলিলেন, দেখিলে, একবার স্ত্রীলোকের স্পর্ধা দেখিলে? স্বামী, যে স্বামী গুরুর গুরু, তাহার এমন করিয়া অপমান! হায় রে কলিকাল! এই বয়সে 60 বৎসরের কম তো নহে। এই বয়সে কত দেখিলাম, আরও কত দেখিতে হইবে। এমন শয়তানি স্ত্রীলোকের নরকেও স্থান হইবে না। মনুর আইন ভর্তারং লঙ্ঘয়েদ জাতু স্ত্রী জাতির গুণ দর্পিতা তাং সাভি খাদিয়াদ্রজ্জা সংস্থানে বহু সংস্থিতে। অর্থাৎ কি না, যে স্ত্রী আপনাকে ধনী কন্যা বা রূপবতী মনে করিয়া
ভর্তারং নিজ পতিকে লঙ্ঘয়েত, অর্থাৎ অপমানিত করে। রাজা তাহাকে বহু সংস্থিতে কিনা অনেক লোকের সম্মুখে আনিয়া সভি বলতে কুকুর দিয়া খাওয়াইবেন। কিন্তু এখন মনুর আইন চলে না, এখন হনুর রাজ্য। কিন্তু শ্রীবিলাস, তুমি যদি এই অপমান, এই নারী পদাঘাত সহ্য করো, তবে ধিক ধিক তোমাকে, তোমায় ধিক, তোমার পুরুষত্বে ধিক। তুমি আবার বিবাহ করিয়া ও স্ত্রীকে বাড়ি হইতে দূর করিয়া তাড়াইয়া দাও। শ্রীবিলাস চুপ করিয়া মনের মধ্যে কথাটা তোলাপাড়া করিতে লাগিল। তাহাকে নীরব দেখিয়া ঠাকুরদাদার বক্তৃতার স্রোত পুনরায় খুলিয়া গেল। বলিলেন, আজকাল ইংরাজি পড়িয়া লোকে স্ত্রীগুলাকে আদর দিয়া দিয়া মাথায় চড়াইয়া চড়াইয়াই তো এই সর্বনাশটা করিল। সাহেব বেটাদের মতো স্ত্রৈণ জাতি আর বিশ্বব্রহ্মাণ্ডে নাই। স্টেশনে দেখিয়াছি, বেটারা বেটিদের মাথায় ছাতা ধরিয়া সঙ্গে সঙ্গে যায়, যেন খানসামা। সেই সাহেবের শিষ্য তো তোমরা। তুমি যদি স্ত্রীর এই অতি গর্হিত আচরণ ক্ষমা করো, প্রশ্রয় দাও, তবে তাহার দেখা দেখি 10টা ভালো প্রকৃতির স্ত্রীলোকও বিগড়াইয়া যাইবে। আর যদি তুমি যথার্থ পুরুষ হও, ইহার উপযুক্ত শাস্তি বিধান করো, তবে ভয় পাইয়া 10টা বজ্জাত স্ত্রীও শান্ত হইয়া আসিবে। ইহা একটা সামাজিক কর্তব্য বলিয়া জানিবে শ্রীবিলাস। কোম্পানি বাহাদুর যে খুনির ফাঁসি দেন, সে কেন? খুন হইল, কোম্পানির একটা প্রজা গেল, আর একটা প্রজার প্রাণ বধ করিয়া রাজস্ব কামাইবার প্রয়োজন কি? না, 10 জনে দেখিয়া শিহরিয়া উঠিবে, বাপরে, খুন করলে তো ফাঁসি যেতে হয়। সুতরাং তুমি আর ইতস্তত করিও না। এই 17ই দিন আছে, বিবাহ করিয়া ফেলো। আমি পাত্রী স্থির করিবার ভার লইলাম। অবস্থা বিশেষে পড়িয়া মানুষের মন যে কি ভয়ানক পরিবর্তিত হইয়া যায়, তাহা ভাবিলে আশ্চর্য হইতে হয়। 19বিংশ শতাব্দীর এই শেষ ভাগে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধিপ্রাপ্ত যুবক শ্রীবিলাস, মিল, বেকন, কার্লাইলের ছাত্র শ্রীবিলাস, মিল্টন, শেক্সপিয়ার, শেলি, মাইকেল, বঙ্কিম, রবীন্দ্রের কাব্যোদ্যানের মধুর রসগ্রহী শ্রীবিলাস অম্লান বদনে বলিল, আমি বিবাহ করিব। পঞ্জিকার মতে শুভ দিনে ও শুভক্ষণে এই পরম অশুভকর বিবাহ সম্পন্ন হইয়া গেল। আশা করি আমার পাঠকেরা না বলিলেও বুঝিতে পারিবেন যে কন্যাটি বক্তৃতাকারী ঠাকুরদাদার অতি নিকট সম্পর্কিয়া। এই ঘটনার পর আর 1 বৎসর কাটিয়া গিয়াছে। শ্রীবিলাসের একটু পসার বাড়ি আছে, কিন্তু মনের শান্তি বহু দূরে নির্বাসিত, সরোজবাসিনী পিত্রালয়ে। তাহার যে কি অবস্থা হইয়াছে, তাহা আর লিখিবার প্রয়োজন কি। সে গর্বিতা মদোদ্ধাতা সরোজবাসিনী এখন ধরার ধুলির চেয়ে নিচে হইয়া গিয়াছে। লোকগঞ্জনায় তাহাকে অস্থির করিয়া তুলিয়াছে। বাড়ির লোক, পাড়ার লোক, গ্রামের লোক, আত্মীয় কুটুম্বালয়ের লোক তাহাকে এক বাক্যে নিন্দা করিতেছে। দিন নাই, রাত্রি নাই, গ্রামে যেখানে সেখানে সরোজবাসিনীর কথা উঠিলেই অমনি 5 জনে বলে, ছি ছি ছি, এমন বুদ্ধি, আপনার পায়ে আপনি কুরুল মারিল। একটা সামান্য জিদের জন্য চিরজীবনটার দুঃখ কি নিল, গলায় দড়ি ইত্যাদি। এই সমস্ত দেখিয়া শুনিয়া সরোজার মরিবার ইচ্ছা করিত। এই সময়ে সরোজার মাতা মৃত্যুশয্যায় শয়ন করিলেন। মৃত্যুর পূর্বে সরোজার হস্ত ধারণ করিয়া তিনি বলিয়া গেলেন, মা, আমার এই শেষ অনুরোধ, এটি রাখিও। পুরুষ স্ত্রীকে ত্যাগ করিতে পারে, কিন্তু স্ত্রী লোকের স্বামী ভিন্ন আর গতি নাই। তুমি স্বয়ং বাঁকিপুরে যাইয়া স্বামীর পায়ে ধরিয়া ক্ষমা ভিক্ষা করিবে। সতীন হইয়াছে, তাহার জন্য আর কি করিবে মা? সতীন তো কত লোকের থাকে, আজকালই কমিয়াছে, নহিলে সে কালে সতীনের জ্বালা ভোগে নাই এমন লোকের, আজকালই কমিয়াছে, নহিলে সেকালে সতীনের জ্বালা ভোগে নাই এমন কয়টা স্ত্রীলোক ছিল। তুমি পূর্বজন্মে কোনো গুরুতর পাপ করিয়াছিলে, তাহার ফলে এই কষ্ট পাইতেছ। এই জন্মে ভালো করিয়া ভক্তি করিয়া পতিসেবা করো,
পরজন্মে আবার ভালো হইবে। আমি চলিলাম। তুমি পিতৃহীন ছিলে, মাতৃহীনও হইলে। এখন আর কে তোমার আশ্রয় রহিল মাত্র? আমার এ অনুরোধ না রাখিলে পরলোকে আমি শান্তি পাইব না। সরোজা কাঁদিতে কাঁদিতে বলিল, মা, অত করিয়া বলিতে হইবে না, আমি তোমার আজ্ঞা প্রতিপালন করিব। সরোজার মাতার মৃত্যু হইল। শ্রাদ্ধাদি ক্রিয়া যথাসময়ে একরকম করিয়া সম্পন্ন হইল। কিছুদিন পরে বাড়িঘরের বন্দোবস্ত করিয়া সতীশকে লইয়া সরোজবাসিনী বাঁকিপুরে যাত্রা করিলেন। পৌঁছিয়া একেবারে গিয়া শ্রীবিলাসের বাসায় উঠিলেন। শ্রীবিলাস তখন কাছারিতে। চাকর বাকরেরা মাঝি আসিয়াছেন দেখিয়া সসম্ভ্রমে প্রণাম করিল। তিনিও তাহাদিওকে যথাযোগ্য কুশল প্রশ্নাদি করিয়া আপ্যায়িত করিলেন। বাড়ি ঘর দুয়ারের আর সে স্ত্রী নাই দেখিয়া সরোজার চক্ষে জল আসিল। কোথাকার জিনিস কোথায় পড়িয়া আছে তাহার ঠিকানা নাই। বিছানাগুলার আচ্ছাদন নাই। আলমারি, টেবিল, সিন্দুক, বাক্স ধুলায় বুঝিয়া গিয়াছে। দেওয়ালের ছবিগুলায় মাকড়সার জাল। ঘরের কোণে তামাকের গুল ছাই ছড়ানো। উঠানে ঘাস গজাইয়াছে। একদিকটা তো একেবারে জঙ্গল বলিলেই চলে। দাস দাসীরা আপনা হইতে এসব করে না, কেহ তাহাদিগকে করিতে বলেও না। সরোজবাসিনী তাহাদিগকে লইয়া কার্য করিতে লাগিয়া গেলেন। সমস্ত ঝাড়িয়া ধুইয়া মুছিয়া সাজাইয়া যথাসম্ভব পরিপাট্য বিধান করিলেন। ঘটি বাটি ইত্যাদি ব্যবহারের জিনিসগুলি মাজাইয়া ঘষাইয়া তকতকে ঝকঝকে করিয়া ফেলিলেন। তাহার পর বেলা পড়িলে রসি ঘরে গিয়া স্বহস্তে নানা প্রকার জলখাবার প্রস্তুত হইতে লাগিলেন। মনে হইল সেসব দিনে মিলনের এইরূপ অনতিপূর্বে কি উৎকণ্ঠা, কি হয়, কি চঞ্চলতা আসিয়া বুকের ভিতর দৌরাত্ম্য করিত। আর আজ এ কি ভাব! ভাবিতে ভাবিতে সরোজার মুখখানি যেন মেঘ করিয়া আসিল। শ্রীবিলাস কাছারি হইতে ফিরিলেন। প্রথমেই বাহিরে সতীশের সাক্ষাৎ পাইয়া সমস্ত অবগত হইলেন। বাড়িতে প্রবেশ করিবেন, পা যেন ওঠে না। সরোজার সঙ্গে দেখা হইল। উভয়ের তখনকার মনের ভাব কে বর্ণনা করিবে? অনেক পুরাতন কথা মনে আসিয়া উভয়ের চক্ষে জল বহাইল। সেই রাত্রি সেই দম্পতির কিভাবে কাটিল কে বলিতে পারে। দিনের দিন গেল, সংসার চলিতে লাগিল। কাহারও মনে সুখ নাই, মুখে হাসি নাই, অথচ উভয়ে স্বামী স্ত্রী সাজিয়াই সংসার করিতে লাগিল। আমার পাঠকেরা না হউন, পাঠিকারা নিশ্চয়ই শ্রীবিলাসের কৃত্য দুষ্কর্মের প্রতিফলন স্বরূপ তাহার জীবনব্যাপী যন্ত্রণার চিত্র দেখিবার জন্য প্রতীক্ষা করিতেছেন, কিন্তু তাহা হইতে পাইল না। শ্রীবিলাসের নবপরিণীতা বধূটি বঙ্গদেশের এক নিভৃত গ্রামে জ্বর ও প্লীহায় ভুগিতেছিল। হঠাৎ একদিন তাহার মৃত্যু সংবাদ আসিল। শ্রীবিলাস বিবাহ করিয়া অবধি শুভদৃষ্টির বস্ত্রাবরণ মধ্যে ভিন্ন সেই স্ত্রীর সাক্ষাৎ পান নাই। ফুলশয্যার রাত্রে কম্প দিয়া তাহার তো ভারী জ্বর আসিয়াছিল। তাহার মৃত্যুতে শ্রীবিলাসের কোনো কষ্ট হইবার কথা নহে। আমাদের সরোজবাসিনীও আদর্শ রমণী নহেন। তিনি স্বপত্নীর মৃত্যু সংবাদে খুশি হইয়া দাস দাসীকে বকশিস এবং দেবতাকে হরিলুট দেন নাই বটে, কিন্তু তাহার পর হইতে হাসিতে গল্পের মনের প্রফুল্লতা ও লঘুভারে যথেষ্ট পরিচয় দিতে সংকুচিত হইতেন না। ইহা দেখিয়া শ্রীবিলাসেরও অনুতাপ ক্লিষ্ট মুখমণ্ডলের বিবর্ণতা দিন দিন দূর হইতে লাগিল। এখন হইতে এই দম্পতি প্রত্যেক উপকথার নায়ক নায়িকার মতোই সুখে ঘর সংসার করিতে লাগিলেন। কিন্তু প্রভেদ এই যে শ্রীবিলাস এখনো রাজ্য লাভ করিতে পারেন নাই এবং শতপুত্রের একটিমাত্র এ পর্যন্ত পৃথিবীর আলোক দর্শন করিতে পাইয়াছে। শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প শ্রীবিলাসের দুর্বুদ্ধি,
গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।